তো আজকে আমরা শুরু করব অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে আমরা আজকে পড়ব। তো তোমরা এখনো সবাই জয়েন করতে পারোনি, মাত্র 13 জন জয়েন করেছো। তো আমরা সবাই জয়েন করতে থাকুক, ততক্ষণ আমরা কিছু আলোচনা করে নেই অনুচ্ছেদ সম্পর্কে। মিস অনেকেই ঢুকতে পারতেছে না কেন? বইতে নাকি বোর্ড বই? বোর্ড বই থেকেই পাবে এগুলো। মিস তোমাদের পেজ নং কত? পেজ নম্বর হচ্ছে 86 পেজ। দেখো, অনুচ্ছেদ রচনা সম্বন্ধে প্রথমে কিছু কথা বলে নেই, মানে প্রাথমিক ধারণা আর কি। তোমরা এর আগেও তো অনুচ্ছেদ রচনা শিখেছো, তাই না? শিখেছো না? ইয়েস মিস। আচ্ছা, তাহলে তো অল্প স্বল্প ধারণা আছেই। তারপরেও কিছু তথ্য জানা প্রয়োজন। অনুচ্ছেদ রচনাটি এমন হওয়া উচিত, এখানে একটা বিষয় দেয়া থাকবে, সেই বিষয়ের আঙ্গিকেই তোমাকে তথ্য উপস্থাপন করতে হবে, তাই না? তো সেই তথ্যটা কিভাবে উপস্থাপন করবে? ওই যে বিষয়টা দেয়া থাকবে, সেই বিষয়টার অন্তর্ভুক্তই তথ্য তোমাকে উপস্থাপন করতে হবে। এর বাইরে কোনো ধরনের তথ্য সেখানে অন্তর্ভুক্ত করা যাবে না। কথা মনে থাকবে? অনেকে আছে না, হিজিবিজি অনেক কিছু লিখে পৃষ্ঠা ভরিয়ে রাখে, এমন কিন্তু করা যাবে না। কি করতে হবে? ওই যে বিষয়টা দেয়া থাকবে, সেই বিষয়ের আঙ্গিকে যে তথ্যগুলো তোমার জানা আছে, এই তথ্যগুলো লিখবে। ঠিক আছে? অতিরিক্ত কোনো কথা যদি লেখো, তাহলে আসসালামু আলাইকুম মিস। সেটা বিশেষ ভালো হবে না। ঠিক আছে? হিতে বিপরীত হবে। নম্বর প্রাপ্তির জায়গায় নম্বর বিয়োগ ঘটবে, অর্থাৎ কাটা যাবে কিন্তু নম্বর। ঠিক আছে? আরেকটি বিষয়, বাক্যগুলো সব সময় সহজ সরল করার চেষ্টা করবে। কোনো জটিল ধরনের বাক্য যেগুলো দুর্বোধ্য, অর্থাৎ বোঝা যায় না, এ ধরনের বাক্য লিখবে না। বোঝা যায় না এ ধরনের বাক্য লেখা যাবে না। আরেকটি বিষয়, অনুচ্ছেদটি, এখন তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, পরে পৃষ্ঠা নম্বর জানলেও হবে। অনুচ্ছেদটি কিন্তু অনেক বেশি বড় করে লেখা যাবে না। মানে যেরকম তোমরা রচনা লিখো, এই রচনার মতো কিন্তু লেখা যাবে না। এটা বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা। তাহলে অনেক বড় করে না লিখে ছোট করে, খুব ছোট আবার না, তোমার মনের ভাবগুলো প্রকাশ করবে। কোনো এলোমেলো কথা লেখা যাবে না। সহজ সরল ভঙ্গিতে একটা মোটামুটি আকার দিয়ে সঠিক তথ্য দিয়ে অনুচ্ছেদটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি কি দিক পেলাম? যে অতিরিক্ত কোনো কথা লিখবো না, যে বিষয়টি আমাদের নির্ধারণ করে দেওয়া থাকবে সেই বিষয়টি অনুসারে প্রয়োজনীয় বা উপযুক্ত যে তথ্যগুলো দেওয়া যায়, ঠিক আছে, সেই তথ্যগুলো আমরা এখানে উপস্থাপন করব। অনুচ্ছেদটি খুব বেশি বড় করব না। আর বড় না করার ক্ষেত্রে আরেকটি তথ্য তোমরা মনে রাখবে, আরেকটি কথা, একই তথ্য বারবার লিখবে না। অর্থাৎ একটা বাক্য ঘুরিয়ে ফিরিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এতে কি হবে? তোমার লেখার হচ্ছে পরিধিটাই বড় হবে, কিন্তু লেখাটা সুন্দর হবে না, মার্জিত হবে না, কিংবা তথ্যবহুল হবে না। একই কথাই তুমি লিখছো, তাহলে কি ভিন্ন তথ্য কি দেওয়া হচ্ছে? হচ্ছে না কিন্তু। আমি একটি তথ্যই বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা বাক্যে লিখলাম, তাহলে কি একটা তথ্যই আমার থাকলো, তথ্য কিন্তু বেশি হলো না। তাহলে আমাকে তথ্য দিতে হবে অনেকগুলো, কিন্তু সেটা পুনরাবৃত্তি করে নয়। সঠিক তথ্য সরল ভাষায় উপস্থাপন করতে হবে। তাহলে কি এবার বোঝা গেল? বুঝতে পারছো কি করতে হবে? এখন এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা সেই একটি বিষয় নির্ধারণ করে দেব এবং সেই বিষয়ের আঙ্গিকে এগুলো ভালোভাবে বুঝে নেব, আর সেই বিষয়ের আঙ্গিকে তথ্য সংগ্রহ করব। কেন সেই বিষয়ের আঙ্গিকে তথ্য সংগ্রহ করতে পারবো এখন? কারণ আমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে যে কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের এখন অনুচ্ছেদ রচনা করতে হবে, তাই না? কিন্তু তোমরা যখন আরো বড় হবে, তখন কিন্তু এরকম বিষয় নির্বাচন করে তোমাদের সিলেবাসও হয়তো থাকবে না, তাই না? তার জন্য তোমাদের কিন্তু সৃজনশীলতা শিখতে হবে। হ্যাঁ, বলো।
মিস, এই যে সিলেবাসের যে অনুচ্ছেদগুলো দেওয়া আছে, ওই যে পরীক্ষার সময় কি ওই অনুচ্ছেদ ছাড়াও কি আপনারা দিবেন? না, সিলেবাসের বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন হবে না। আমি বলছি তোমাদের তোমরা যখন আরো বড় হবে তখন কিন্তু তোমাদের কোনো সিলেবাস থাকবে না। সেক্ষেত্রে কি তোমরা যদি এখন ছোটবেলা থেকেই যদি নিজের মতো করে না লিখতে শিখো, তাহলে তো বড় হলে কঠিন হয়ে যাবে না? তাহলে এখন থেকেই কিন্তু নিজের ভাষায় লেখা শিখতে হবে। যদিও তোমাদের বিষয়টা নির্ধারণ করে দেওয়া আছে, সেই বিষয়ে আঙ্গিকে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। মনে থাকবে যে বইয়ে দেওয়া আছে, যে বইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, তাহলে সব তথ্যই যে আমার বই থেকে নিয়ে একদম হুবহু বইয়ের মতো করে লিখতে হবে এমন কিন্তু নয়। কথা কি আবার বোঝা গেল? ইয়েস মিস। আমার সব তথ্যই যে এখান থেকে নিয়ে একদম সরাসরি এখান থেকে লিখতে হবে এমন নয়। তথ্য বই থেকে নেবে, নিজের মতো করে লিখবে এবং অন্য জায়গা থেকেও তথ্য সংগ্রহ করবে। শুধু একটা বই পড়েই হয় না। তাহলে তোমাদের কি করতে হবে? আরো অনেক বই তোমরা নিতে পারো, সাহায্য নিতে পারো, অন্য অনেক বই থেকে সাহায্য নিতে পারো। হ্যাঁ, বুঝেছো? তো এটাই। এখন আমরা প্রথম যে বিষয়টি আমরা সিলেবাসের আঙ্গিকে পাচ্ছি সেটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা খুব সহজ একটি বিষয়, তাই না? তো আমরা এখানে কি লেখা আছে এটা আমরা পড়ছি না, প্রথমে পড়ছি। কারণ ছবি আঁকা মনে করো তোমার পরীক্ষায় আসছে, এখন কিভাবে লিখবা, সেই বিষয়টা কিভাবে লিখবে। তো একজন একজন করে আমরা একটু জানি যে কার ভাবনা কেমন। ভুল হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবনাগুলো একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, ভাবনাগুলো এখন তথ্যবহুল না হলেও সমস্যা নেই। ওকে মিস। আচ্ছা, তাহলে প্রথম কে বলতে চাও নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছায় কেউ বলতে চাও? মিস আমি। আচ্ছা বলো, খুব ভালো। মিস, ছবি আঁকা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটির মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে। মানুষ মানুষের মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পড়ানোর মধ্যে সালাম দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? নিঃশব্দে জয়েন করে থাকো। বলো, তুমি বলো। মানুষ মানুষ এটির মাধ্যমে মানে মানুষ এটির মাধ্যমে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে। এই তো সাহায্য করছে একজন, তাকরিম। হ্যাঁ, তুমি বলো। বেলাল বলো। হচ্ছে তো, ভালোই হচ্ছে, বলো, বলতে থাকো, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারতেছি না। মিস আসসালামু আলাইকুম। মিস আমি বলবো? আচ্ছা বলো। ছবি আঁকা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে। প্রাচীনকালে গুহার দেয়ালে ছবি এঁকে মানুষ তার মনের ভাব প্রকাশ করত। তারপর আচ্ছা, প্রাচীনকালে তো প্রকাশ করতো। তারপরে আর কি কি করে ছবি আঁকার মাধ্যমে? আর কি কি হয়? ছবি আঁকার মাধ্যমে মানুষ আনন্দ পায়। ছবি আঁকার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে। ছবি আঁকার মাধ্যমে মানুষ বিনিময় করতে পারে, কথা বিনিময় করতে পারে। হ্যাঁ, কথা বিনিময় করতে পারবো, মত বিনিময় করতে পারে। আচ্ছা, তারপর ওই যে আরেকটা তথ্য পেলাম যে জীবিকা নির্বাহ করে, অনেকেই আছে যে ছবি আঁকা তাদের পেশা। হ্যাঁ, ছবি এঁকে বিক্রি করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ করে। এই তো একটা নতুন তথ্য পেলাম। এবার আরো এরকম তথ্য কিন্তু তোমাদের মধ্য থেকেই আমরা পাবো। তো তাহলে তো আর কেউ বলতে চাও? মিস আমি বলবো। হ্যাঁ বলো। ছবি আঁকা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে মানুষ চিত্ত বিনোদন লাভ করে থাকে। ছবি আঁকার মাধ্যমে প্রাচীনকালে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করত।
ছবি আঁকার মাধ্যমে প্রথম যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আগে লিখিত ভাষা ছিল না, তখন ছবি আঁকার মাধ্যমেই ভাষা আদান প্রদান করা হতো। পৃথিবীতে অনেক মানুষ ছবি এঁকে বিখ্যাত হয়েছেন, ছবি আঁকার মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এই তো খুব ভালো বলেছো, খুব ভালো হয়েছে। এরপরে আর কেউ বলতে চাও? আমরা কিন্তু অনেক নতুন নতুন তথ্য পেলাম, দেখেছো? আজকে আমরা কিন্তু এখনো কেউ পড়িনি, তাই না? তারপরেও আমরা কিন্তু অনেক অনেক, হ্যাঁ বলো। এই তো এরকমই তো দরকার, বলো। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের ভাবনার প্রকাশ ঘটানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ছবি আঁকা। আগেকার সময় মানুষ গুহায় ছবি আঁকতো, অথবা গাছের পাতায়, অথবা গাছের ছালে ছবি আঁকতো। আগেকার সময় মানুষ ছবি এঁকে নিজের কথা প্রকাশ করত। আগেকার সময় লিখিত ভাষা ছিল না, ওই সময় সবাই ছবি আঁকার মাধ্যমে কথা বলতো। মানুষ আহ মানুষ অনেকে আহ অনেকে ছবি আঁকাকে নিজের নেশায় পরিণত করে, সেটাকে তার পেশায় পরিণত করে। অনেক মানুষ আছে যারা ছবি আঁকার মাধ্যমে বিখ্যাত হয়েছে এবং তাদের জীবিকা নির্ভর করছে। পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা পশু পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে এগুলোর কোনোটার একটি হলেও এঁকেছে। এই তো আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। এখন আমরা আমি হচ্ছে, বলবো, হ্যাঁ বলো। আমিও বলবো। ছবির অপর নাম আচ্ছা হলো বলো। চিত্র। এটি আধুনিক একটি শিল্পকলার অংশ। ছবি আঁকা একটি খুবই মজার ব্যাপার। আমরা ছবি আঁকার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারি। ভাষা সৃষ্টির আগে আদিম লোকেরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করত। চিত্রশিল্পীরা মনের কথা প্রকাশের জন্য ছবি আঁকেন। আমরা কোনো ছবি দেখলে তার মধ্যে কি ভাব ফুটে উঠেছে তা বুঝতে পারি। বৃষ্টির দিনে ছাতা মাথায় একটি লোক হেঁটে যাচ্ছে, এরকম বোঝালে বৃষ্টির দিনের একটি পরিবেশকে বোঝানো হবে। অনেক ভালো বলেছো, অনেক ভালো হয়েছে। মাধ্যমে আয় করে থাকেন, ছবি একে অনেকেই বিখ্যাত হয়েছেন। আচ্ছা, অনেক ভালো বলেছো। এরপরে হ্যাঁ বলো। মানুষ ভাবতে ভালোবাসে, মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময়ী প্রকাশই হলো ছবি আঁকা। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা খুব মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানে। সেটাই দেখছি যে স্ক্রিনে দেখে। আচ্ছা তুমি নিজের ভাষায় বলো, স্ক্রিনে যেটা লেখা আছে বইয়ের, আমরা তো সেটা পড়বই, সবার শেষে পড়বই ওটা। হ্যাঁ, তোমরা নিজে যা জানো ওটাই বলো। আচ্ছা এখন আমরা তাহলে, আচ্ছা তুমি পরেরটাই বললো, আমরা আরো একটি পড়বো। তো তো আমরা এটা হচ্ছে এখন বইয়ে যেটা লেখা আছে এটা একটু পড়ে দেখি। সবাই তো নিজের ভাবনার সাথে এবার একটু মিলিয়ে নাও। দেখো তোমরা কিন্তু বেশিরভাগই সঠিক তথ্য দিয়েছো, এটা খুব ভালো লেগেছে আমার। দেখো, ছবি আঁকা, ছবি আঁকা এই বিষয়টা থেকে প্রথমে আমাদের একটা চিত্র মনে পড়ে যাচ্ছে, তাই না? যে কেউ একজন ছবি আঁকছে, অনেক বিষয়, অনেক ছোট ছোট বিষয়, গাছ গাছ আছে সেখানে, পাহাড় থাকতে পারে সেখানে, মানুষের নানা ভাবনার বৈচিত্র্য থাকতে পারে, তাই না? তো সেরকমই একটা কিছু আমরা এখানে আগে থেকে পড়েছি। আচ্ছা ভালো কাজ করছো, খুবই ভালো হয়েছে। তো সেই বিষয়টা আমরা এখানে একটু ভালোভাবে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় পড়বো। দেখো, মানুষ ভাবতে ভালোবাসে, এই কথাটি কিন্তু চিরন্তন সত্য। মানুষ বাইরে যতটা না কথা বলে, মানে নিজের মনোভাব প্রকাশ করার জন্য বাইরে যতটা না কথা বলে, মনের সাথে কথা বলে তার থেকে অনেক গুণ বেশি, তাই না? সেই যে মনের সাথে কথা বলা, এটাকে আমরা নাম দিয়েছি মানুষের ভাবনা। ঠিক আছে, কি নাম দিয়েছি? ভাবনা। এই যে মানুষ ভাবছে, অর্থাৎ মানুষের মনে যেসব ভাবনা খেলা করে
সেসবের শিল্পময় প্রকাশই হচ্ছে ছবি আঁকা। সেসবের শিল্পময় প্রকাশ, শিল্পময় কি কি এটা কি শিল্পময় প্রকাশটা কি জানো? কোনো কিছু যখন আমরা ভাবছি কিংবা কোনো কিছু উপস্থাপন করছি, সেটার হচ্ছে অনেক কিছু অনেক কিছু ভেবে, অনেক কিছু আহ, আহ, বাদ দিয়ে, অনেক কিছু সংযোজন করে সুন্দরভাবে মার্জিতভাবে উপস্থাপন করাই হচ্ছে শিল্পময় প্রকাশ। ঠিক আছে, তাই বলছে মানুষের মনে যেসব ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশই ছবি আঁকা। তার মনে তো সবসময় চিন্তার স্রোত বইতেই থাকে, তাই না? কিন্তু সব চিন্তার স্রোত কি আমরা সে তুলে ধরতে পারি না। তার মধ্য থেকে যেগুলো প্রকাশ করা যায়, যেগুলো তুলে ধরা যায়, কিছু বাদ দিয়ে আবার কিছু সংযোজন করে, সেটাই কি বলা হয় মাধুর্য সৃষ্টি করে, কিংবা আহ ভাবের গভীরতা থাকে, সেই মাধ্যম, সেটাই হচ্ছে শিল্পময় প্রকাশ। কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল। এটা আসলে বলা মুশকিল, তাই না? মানব সভ্যতার সূচনার পর থেকে আসলে কখন যে কি ঘটনা ঘটেছে, কোন স্থানে কি ঘটনা ঘটেছে, সেটা সবটাই আমাদের আসলে কাল্পনিক। আমরা কল্পনা করে কিংবা অনুমানের উপর নির্ভর করে অনেক তথ্য ইতিহাসের পাতায় পাচ্ছি। দেখবে ইতিহাসের পাতায় এই যে আগুন আবিষ্কার, তারপর হচ্ছে কৃষি কাজের আবির্ভাব ঠিক কোন দিন শুরু হয়েছিল কিংবা কে শুরু করেছিল, এই তথ্য কিন্তু আমরা কিন্তু কোথাও পাই না। আমরা সবটাতে পাই এরকম আনুমানিক এত খ্রিস্টপূর্বাব্দে কিংবা আনুমানিক এত সালে, সবকিছু কি কি সামনে একটা আনুমানিক দেয়া থাকে, কিংবা আনুমানিক ভাবে মিস করা হয়, মিস কোনো হ্যাঁ একটা অনুমান করে। গ্যারান্টি দিয়ে বলা কারণ যায় না। ওইখানে তখন তো আমরা কেউ উপস্থিত ছিলাম না, কিংবা ওই সময়টা এমন একটা সময় ছিল যেখানে সংরক্ষণ করে রাখার মতো বা ধরে রাখার মতো কোনো যন্ত্র কিংবা কোনো প্রযুক্তি আমাদের সে সময় ছিল না। এজন্যই সবটাই অনুমান নির্ভর, কিন্তু অনুমান নির্ভর হলেও কিন্তু এটা সত্য, এটা কিন্তু ঘটেছিল, তাই না? তাই বলছে কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল, তবে মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবির কথা জানা যায়। অর্থাৎ জানা যায় কি, যেটা আমরা সব থেকে পুরনো বলে সংগ্রহ করতে পেরেছি, তারও আগেও হয়তো বা ছবি ছিল, কিন্তু আমরা সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারিনি, তাই না? ধরে নিতে পারি না। এমন হতে পারে না যে নষ্ট হয়ে গিয়েছে, কালের পরিক্রমায় নষ্ট হয়ে গিয়েছে, কোনো দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে। তো এরকম 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। মিউট করো, আমি শব্দ শুনতে পাচ্ছি। আমি মিউট করে দিলে তো তোমরা কথা বলতে পারবে না, তোমরা মিউট হবে, তোমরা বড় হয়ে গেছো না এখন। মিস শুধু ওয়াফিককে মিউট করে দেন। ওয়াফিক তো ছোট। মিউট করে দাও। ফোনটা মিউট করে থাকতে বলেন। এরপর দেখো আমরা কিন্তু এখানে একটা তথ্য পাচ্ছি। এই তথ্যটা এদেশ কোনো ধরো কোনো অনুচ্ছেদ লিখছো, কোনো কিংবা রচনা লিখছো, কিংবা কোনো বিষয়েই তোমরা কোনো ঘটনা উপস্থাপন করছো, সেখানে যদি তোমরা নির্দিষ্ট একটা তারিখ দাও, তাহলে কিন্তু নম্বর প্রাপ্তির সম্ভাবনা অনেক বেড়ে যায়। বুঝেছো? এখানে আমরা একটা সাল পাচ্ছি না? তো কোনো এই লেখাটার মধ্যে যদি তোমরা এই সালটি উল্লেখ করো, এছাড়াও যদি তোমরা আরো তথ্য জোগাড় করতে পারো, সেখানেও যদি এরকম নির্দিষ্ট করে কোনো সাল উল্লেখ করে দিতে পারো, তাহলে কিন্তু লেখাটা অনেক ভালো হয়, অনেক ভালো মানের হয়। এত দেরি কেন তোমার? এখন কয়টা বাজে? মিস ক্লাসে ঢুকতে পারতেছিলাম না। কেন? সবাই ঢুকতে পারছে, তুমি কেন ঢুকতে পারো নাই? হ্যাঁ মিস, প্রথম আমারও একটু ঢুকতে কষ্ট আমি অনেক কষ্ট করে ঢুকছি মিস। মিস আমিও ঢুকতে পারছে না মিস, আমিও অনেক কষ্ট করে ঢুকেছি। তাহলে আজকে মনে হয় ইন্টারনেটের সমস্যা ছিল, নাহলে তেমন হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে এগিয়ে যাই। 10টা 10-এ ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আজকে দেখছি যে অনেক কম উপস্থিত আছো তোমরা।
তারপরেও আজকের জন্য ইন্টারনেট সমস্যার সাথে আসলে আমাদের কিছু করার থাকে না। তো আমরা পরবর্তীতে এগিয়ে যাই। দেখো এখানে আমরা একটি সাল পাচ্ছি 1879 খ্রিস্টাব্দ। স্পেন নামক একটা জায়গা, মানে স্পেন দেশ, আমরা স্পেন দেশের নাম শুনেছি না? এই স্পেনে Yes, miss. আলতামিরা নামক এক গুহা, Yes, তাহলে একটা miss. গুহার নাম পাচ্ছি, সেই গুহাটির নাম হচ্ছে ইয়েস মিস। আলতামিরা। আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। আমরা কিন্তু এই যে কয়েকজন ছাত্রের কাছ থেকে কিন্তু তথ্য পেলাম গুহা চিত্রের কথা। অনেকেই কিন্তু বলেছো, খুব ভালো লেগেছে আমার যে তোমরা গুহা চিত্র সম্বন্ধে জানো। মানুষ গুহায় চিত্র আঁকতো, কেন আঁকতো? মানুষ কি কি করতো, ওই গুহা চিত্র থেকেই কিন্তু আমরা জানতে পেরেছি মানুষ শিকার করে খেত। অর্থাৎ মানুষের এই যে জীবিকা নির্বাহের বা হচ্ছে তাদের প্রাচীনকালে তো মানুষের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জীবিকা নির্বাহের প্রধান হাতিয়ারই ছিল কিন্তু এই খাদ্য। খাদ্য তখন হচ্ছে মানুষের পোশাক কিংবা বিলাসিতা, অন্য কোনো বিলাসিতা মানুষের ছিল না। বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার লড়াইটাই ছিল তখন জীবনের প্রধান উদ্দেশ্য। এবং তারা বেঁচে থাকতো কিভাবে? পশুদেরকে শিকার করে খেয়ে। প্রথমে তো কাঁচা মাংসই খেত, তারপরে আগুন আবিষ্কার হওয়ার পরে তারা আগুনে ঝলসিয়ে খেত। এছাড়াও তারা কি খেত? মাছ খেত। কাঁচা মাংস খেয়ে পেট খারাপ হতো না? অভ্যাসের ব্যাপার। দেখা যাবে যে যারা কাঁচাটা খায়, মানে কাঁচা মাংস খায়, এখনো অনেকে এখনো শোনা যায় যে কাঁচা মাংস খায়। হ্যাঁ, চিনে তো বারবিকিউ শোনো, করে খায়। তাদের যদি আবার সিদ্ধ মাংস খাওয়ানো হয় অবিরত, তাদের আবার পেট খারাপ করবে, বুঝেছো? তো তো এটা অভ্যস্ততার ব্যাপার। আমরা খাই না দেখে আমাদের এ ধরনের সমস্যা হবে। তো আমরা সে কথাই না যাই। এখানে তাহলে আমরা গুহাচিত্রের মাধ্যমে কিন্তু প্রাচীনকালের জীবনযাত্রা সম্বন্ধে তথ্য পেয়েছি, অনেক তথ্য পেয়েছি গুহা চিত্রের মাধ্যমে। কারণ গুহার গায়ে গায়ে তারা এরকম চিত্র এঁকে রাখছে যে তারা তাদের জীবনযাত্রার চিত্র। তারা কেউ আছে মাছ শিকার করছে, কেউ আছে পশুর সাথে যুদ্ধ করছে, এরকম চিত্র কিন্তু আমরা গুহা চিত্রের মাধ্যমে পেয়েছি। তাই বলছে যে 1879 খ্রিস্টাব্দে স্পেনে আলতামিরা নামক এক গুহায় প্রথম মানুষের আঁকা ছবির সন্ধান মেলে। যে কোনো মানুষই ছবি আঁকে, এমন কোনো মানুষ নেই যে জীবনে যেটাই পারতো সেটাই হচ্ছে আমাদেরকে কিন্তু সেই সভ্যতায় নিয়ে যায় এবং সেই সভ্যতার জীবনযাত্রা সম্বন্ধে অনেক তথ্য দেয়। এরপর এখন সাধারণ কিছু কথা আমরা এখানে পাচ্ছি যে এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনোদিন ছবি আঁকেনি। যে কোনো ছবি হতে পারে, যে কোনো ছবি হতে পারে তা কোনো পশু, পাখি, মাছ, আম, জাম, কাঁঠাল, পেঁপে, এর কোনো না কোনোটি। শব্দ শুনছি কেন? কে জানি মিস কার থেকে জানি শব্দ। দেখো এরপরে আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায়। অনেকে আছে না যে ছবি আঁকা ছাড়াই আসলে তেমন সমস্ত কিছু ধ্যান জ্ঞান তার ছবি আঁকা, এবং জীবনে ছবি আঁকা ছাড়া তার আর কিছুই ভাবতে পারে না। ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন, ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায়। তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মধ্য দিয়ে। পৃথিবীতে অনেকে বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে। এরকম কয়েকজনের নাম আমরা জানি, তাই না? এখন তোমাদের কাছ থেকে শুনবো তোমরা জানো কিনা ছবি এঁকে বিখ্যাত হয়েছেন এমন লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো দা হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, এই তিনি কোন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে জয়নুল আছে আবেদিন। বিখ্যাত জয়নুল আবেদিন। আরো বিখ্যাত এস এম আছে সুলতান। এস এম সুলতান। আচ্ছা, এস এম সুলতান। পাবলো পিকাসো। বাহ, খুব ভালো বলেছো। তো শোনো, আমরা প্রথমে কি করব, আমাদের দেশের দিকে নজর দেব, তাই না? সবকিছুতেই আমাদের দেশ হচ্ছে আগে, তারপর বাকি। তবে তোমরা লিওনার্দো দা ভিঞ্চি কিংবা পাবলো পিকাসো যে নাম বলেছো, এনারা অনেক বিখ্যাত, অনেক বিখ্যাত এবং অনেক পুরাতন। বলা যায় যে আহ তারা হচ্ছে চিরঞ্জীব। কিসের মাধ্যমে চিরঞ্জীব হয়ে রয়েছেন?
ছবি আঁকার মাধ্যমেই কিন্তু চিরঞ্জীব হয়ে আছেন, তাই না? এবং অ্যান্ডি ওয়ারহোল তাদের তাদের আঁকা ছবি ছবির মাধ্যমে তাদের আঁকা ছবির মাধ্যমে তারা চিরঞ্জীব হয়েছেন। এবং এই যে ছবিগুলো তারা এঁকেছেন, এই ছবিগুলো কিন্তু এখনো অনেক আলোচিত এবং অনেকটা দুর্বোধ্যও। কেন সেটা নিয়ে এখনো কিন্তু গবেষণা চলছে। একজন বিখ্যাত ছবি আর্টিস্ট নাম ইজ পাবলো পিকাসো। হ্যাঁ, পাবলো পিকাসো। তো তাদের ছবিগুলো এখনো কিন্তু গবেষণার মধ্যে আছে, গবেষণার অন্তর্ভুক্ত। মানে এখনো তাদের ছবির মধ্যে আসলে ঠিক কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তাহলে বোঝো যে একটা ছবি কখন গবেষণার বিষয় হয়ে ওঠে, তাই না? তো আমরা এই মোটামুটি, হ্যাঁ মোনালিসা, তো আমরা এই ছবি আঁকা সম্বন্ধে এই মোটামুটি কিছু তথ্য আমরা পেলাম। তোমাদের কাজ থাকবে এই অনুচ্ছেদটি আবার ভালোভাবে পড়া, ঠিক আছে? এরপরে আসছে বলো বলো। যদি আমরা যদি বিদ্যাকোষ থেকে পড়ি তাহলে হবে? হ্যাঁ, হবে না কেন? আমি তো বলেছি বই থেকে, যে কোনো বই থেকেই সব তথ্য নিতে পারো। এবং তারপরেও আমি বলেছি যে তোমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে তথ্য নিতে পারো। তোমাদের যে কোনো একটা বইয়ের মানে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে নিয়ে একটা অনুচ্ছেদ বানাবে, এটা করবে বাসায়, ঠিক আছে? সেটাই চেষ্টা করব। হ্যাঁ, ওটাই সবথেকে ভালো মাধ্যম। এরপরে আমরা আরেকটি অনুচ্ছেদ পড়বো, এটা হচ্ছে ফেরিওয়ালা। ফেরিওয়ালা বলতে আমাদের প্রথম কি মাথায় আসে? প্রথম কি চিন্তা আসছে আমাদের মাথায়? মিস যারা রাস্তায় রাস্তায় তারা হেঁটে হেঁটে যারা রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে নানা ধরনের জিনিস বিক্রি করেন, নানা ধরনের রাস্তায় করেন। রাস্তায় আচ্ছা, দেখে দেখে বিক্রি করে। অনেকে আবার অনেক নানা ধরনের ছন্দ তৈরি করে, তাই না? ঘুরে ঘুরে বিক্রি করে। এরা কিন্তু খুবই উপকারী, তাই না? অনেক সময় অনেকে কিন্তু দূরে গিয়ে কিনতে পারে না, দিনের নিত্য প্রয়োজনীয় সব জিনিস আমরা তাদের কাছ থেকেই পেয়ে থাকি। তাহলে ফেরিওয়ালারা কিন্তু অনেক উপকারী বন্ধু আমাদের, তাই না? তো আমাদের কিন্তু আর 8 মিনিট সময় আছে। আমরা এখান থেকেই যা দেওয়া আছে এগুলো একটু পড়ে নেই, তারপর আমরা একটু আলোচনা করব। দেখা যাক কতক্ষণ সময় পাওয়া যায়। রাস্তায় রাস্তায় হেঁটে নানা ধরনের সামগ্রী বিক্রি করে বা ফেরি করে যে জীবিকা নির্বাহ করে সেই ফেরিওয়ালা। ফেরিওয়ালা আমাদের নিত্যদিনের পরিচিত ব্যক্তি। প্রতিদিনই আমরা দেখি তারা মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস, মাছ, তরকারি, ফল, খাবার, কাপড় চোপড় বিক্রি করে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাসার সামনে হাজির হয়। বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব জিনিস কেনা যায়। এটা কিন্তু সত্য কথা। দাগ দিচ্ছে কেন তোমরা স্ক্রিনে দাগ দাও? বড় হয়ে গেছো, এখনো যদি এগুলো থাকে দাগ দাও, হ্যাঁ বন্ধ করে দেন। তারপর দেখো আপনি মিস একটু আগে ছবি আঁকা পড়াইছেন মিস, এই জন্য ওরা ছবি আঁকার মাধ্যমে কথা প্রকাশ করার চেষ্টা করে। তাই মনে হয়, কিন্তু যে ছবি এঁকেছো তাতে আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, হাস্যকর বিষয়। আচ্ছা এখানে আমরা দেখো, এখানে একটু তথ্য পাচ্ছি, বাজারের চেয়ে কম দামে তাদের কাছ থেকে এসব জিনিস কেনা যায়। তাহলে কি এটা কিন্তু আরো একটি উপকারের কথা। অনেকের তো অর্থ সংকট থাকতে পারে, তাহলে এদের কাছ থেকে যদি তারা জিনিসপত্র কিনে তাহলে কিন্তু তাদের অনেক অর্থ সঞ্চয় হবে, তাই না? হ্যাঁ। এরপরে দেখো, অনেক সময় নানা ধরনের গান গেয়ে তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করে। খুব আনন্দ দেয়, মাঝে মাঝে নানা ধরনের ছড়া বা ছন্দ তৈরি করে, আবার গানও গায়। কি গান গায় মিস? অনেক ধরনের গান গায়। যদি কেউ চুড়ি বিক্রি করে, চুড়ির প্রসঙ্গ চুড়ি থাকবে। কেউ যদি তরকারি বিক্রি করে, কেউ কিংবা মিস পুরনো বাংলা গান গায় না, মিস পুরনো বাংলা গান গায়। শোনো, তারা নিজেরা সৃষ্টি করে, কিছু গান আছে তারা নিজেরা সৃষ্টি করে এবং সেগুলো তারা গায় নিজের ভাষায়। পুরনো বাংলা গানই যে সবসময় গায় এমন কিন্তু না। তারপর দেখো, যাওয়া আসার মধ্য দিয়ে অনেক ফেরিওয়ালা অনেক পরিবারের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলে। তারা আমাদের চাহিদা মতো অনেক জিনিস দূরের শহর থেকেও এনে দেয়। এভাবে তারা আমাদের সময় ও শ্রম বাঁচায়। তাহলে ফেরিওয়ালাদের উপকারিতার কথা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে?
এখন ফেরিওয়ালা আসলেই তো আমাদের অনেক উপকার করে, ঠিক আছে? এখন শুধু ফেরিওয়ালা কিংবা ছবি আঁকা কিংবা যে কোনো টপিক, আমি যে কোনো অন্য টপিকের মধ্যে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি যে তোমরা যদি নিজের ভাষায় এমন লেখো যে তাদের সম্পর্কে যদি উপকারের কথা, যদি অপকারও যদি কারোর মাধ্যমে হয় সেটাও তোমরা কিন্তু উল্লেখ করতে পারবে, তবে কোনো অপ্রাসঙ্গিক কথা নয়। ওই যে একজন বললে না যে বাংলা গান, বাংলা পুরোনো বাংলা সিনেমার গান আর কি তারা গায়, কিন্তু এই ধরনের তথ্য আবার দেবে না, ঠিক আছে? মনে থাকবে তো, এ ধরনের তথ্য দেওয়া যাবে না। তো আমরা মিস আজকে আমি এটার বদলে এইভাবে দিব, তারা বিভিন্ন ধরনের ছন্দ করে অথবা গান গেয়ে এবং হ্যাঁ অনেক সময় সং সেজে হ্যাঁ হ্যাঁ ক্রেতাদের ক্রেতার মন আকৃষ্ট জয় করার হ্যাঁ চেষ্টা করে। আকৃষ্ট করার চেষ্টা করে, হ্যাঁ ঠিক আছে। মিস এটা একটু এটা পৃষ্ঠাটা একটু মিস বলতে পারবেন? মিস ওরা মিস ক্রেতাদের মন জয় করার জন্য মিস 86 পৃষ্ঠা, গান বানায় 86 8-10-6। এখন তাহলে আমরা মোটামুটি হচ্ছে 2টা বিষয় পড়লাম, তাই না? মিস এটা